সাগরের হাত দুটো মুষ্টিবদ্ধ, পারে না এখনই ফিদানকে কাঁচা চিবিয়ে খায়। এই ছেলেটার থেকে উষাকে লুকিয়ে রাখার জন্যই তো কত মিথ্যে বলেছে সাগর। তবে তার চেষ্টা খুব একটা সফল হলো না। ভিনদেশির শকুনের চোখ পড়লই তার বউয়ের দিকে। ফিদান গালিবের কথার খুব একটা পাত্তা দিল না, আবারও হাসি মুখে বলল, হে ম্যান, হোয়াট ডু আই ফিল লাইক আই হ্যান্ড সিন ইউ শ্যামার বিফোর। উষার ঠোঁট প্রসারিত হলো খানিকটা, চোখে মুখে বিস্ময় এবং চাপা আনন্দ নিয়ে বলল, We met a few years ago in Russia. সাগরের কানে যেন বজ্রপাত হলো, বিস্ফোরিত নয়নে তাকালো উষার মুখপানে, অবিশ্বাস্য কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, মানে রাশিয়াতে দেখা হয়েছে মানে? সাগরের প্রশ্নে উষা সবার দিকে তাকায়। সকলের উৎসুক দৃষ্টি দেখে সে খুব ভালোই বুঝতে পারছে সবাই বিষয়টা জানার জন্য উৎসাহিত। একটা শুকনো ঢোক গিরে সাগরের চোখে চোখ রেখে বলল, শেষবার যখন মাম্মামের সাথে রাশিয়াতে গিয়েছিলাম নানুর বাসায়, তখন দেখা হয় এই ভাইয়ার সাথে। ভাইয়ার নাম মেবি রিসেস ফিদান। বাংলা না বুঝলেও নিজের নাম শুনে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে ফিদানের মন। ঠোঁটে হাসি ফুটিয়ে অত্যন্ত আনন্দের সাথে বলে, ইয়েস ইয়েস, রিসেস ফিদান। অ্যান্ড ইউ? উষাও একটা সৌজন্যমূলক হাসি দিল। নিহাল চিন্তিত ভঙ্গিতে বলল, হ্যাঁ, আগে তো ফিদায় রাফিতেই থাকতো, তার তোর সাথে পরিচয় হলো কি করে? মাম্মামদের প্রতিবেশী ছিলেন ওনারা। আমাকে প্রথম যখন দেখে, আমি লাল শাড়ি পরিহিত ছিলাম। শাড়ির মতো অদ্ভুত পোশাক ওনার খুব পছন্দ হয়েছিল। নিজের মায়ের জন্যও একটা শাড়ি নিয়েছিল। আমরা অনেক ঘুরেছিলাম সেখানে। ফিদান আবারও বলল, রিভ সেভ ইউ ওয়েন্ট টু দ্য ওয়েডিং। উষা কিছু বলল না। এই রিফটাকে সেটাই সে বুঝতে পারল না। সাগর যেন আর নিতে পারছে না, রাগটা যেন তার তরতর করে বেড়ে যাচ্ছে। দুটোকেই পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলতে ইচ্ছে করছে তার। কথা কম, জলদি বাসায় চল, তোর ক্লাস নিতে হবে আমার। কোন সাহসে তুই এত রাতে বাড়ির বাহিরে বের হয়েছিস? কলিজা কত বড় তোর? গভীর রাত, জনমানবহীন শূন্য রাস্তার ধারে শোনা যাচ্ছে কুকুরের হাঁকটা। ঘুটঘুটে অন্ধকার সাথে কুয়াশা, পরিবেশটা কেমন ভুতুড়ে হয়ে আছে। সাদাব ঘরের এক কোণে চোরের মতো মুখ বানিয়ে বসে আছে। মাঝে মাঝে বিড়বিড় করে কিছু একটা পরে বুকে ফু দিচ্ছে। উষা বসে আছে ডিভানে, পাশে নিহাল বসে বসে শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাকে। সাগর গিয়েছে বাবাকে ডেকে আনতে। আপাতত বাসায় তো আর কেউ নেই। সাদাফ, উষা না হয় ছোট মানুষ, মিনিমাম সেন্সটুকু ধরলাম তার নেই, কিন্তু তুই ভাই হিসেবে এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারিস? একদিন বিপদ হয়নি বলে যে কোনোদিনও হবে না, এটার কি গ্যারেন্টি আছে? তুই ছেলে মানুষ হয়েও তো এত রাতে বাহিরে ঘোরাঘুরি করা ঠিক না। চোর ডাকাতের ভয় আছে, আর একটা মেয়ে মানুষ নিয়ে কি করে বাইরে বের হোস, তাও একা? সাদাফ কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো নিহালের দিকে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, উশি ছোট মানুষ? হ্যাঁ, ঠিক সময়ে ভাইয়ার সাথে বাসরটা হয়ে গেলে গত 5 বছরে 2 কোলে 2টা করে মোট 4টা বাচ্চা কোলে থাকতো ওর। আর তুমি তাকেই বাচ্চা বলছো? আনবিলিভেবল। নেহাল উষার দিকে আর চোখে তাকিয়ে খুব খুব করে কেসে ওঠে। উষা অপরাধীর দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, মুখটা কাদো কাদো বানিয়ে আহ্লাদির স্বরে বলল, প্লিজ ভাইয়া, এবারের মতো ক্ষমা করো। সত্যি বলছি, আর কখনো এমন কিছু করবো না, প্রমিস। এবারের মতো বরাবর সাগর ভাইয়ের হাত থেকে বাঁচিয়ে দাও প্লিজ। আমি এসব পারবো না, যার যার ইয়া নাফসি কর। কথার মাঝখানেই নিহালের ফোনে গালিবের কল আসলো। নিহাল ঘর থেকে বের হতে হতে বলল, আমি যাচ্ছি আরাফের রুমে ঘুমাতে। আজকে আর সাগরের সাথে থাকছি না। তোদের ব্যাপার তোরা মিটিয়ে নি। তোমার কপালে বিয়ে হবে না ভাইয়া। এই আমার মতো মাসুম বাচ্চাকে তুমি এইভাবে ফেলে যেতে পারো না। দেখো, বিয়ে হলেও বউ তোমায় বাসর করতে দিবে না, দেখে নিও তুমি। নেহাল সাদাফের কথায় তেমন একটা প্রতিউত্তর করল না। সাদাফ বোনের সামনে এমন কথা বলায় আর চোখে একবার তাকায় উষার দিকে। তৎক্ষণাৎ গম্ভীর স্বর ভেসে আসে, আর তোকে তো বিয়েই করাবো না, বাসর তো বহুত দূরের ব্যাপার। সাদাফ মাথা নিচু করে নিল। বড় ভাইয়ের সামনে আর কিছু বলতে চাইল না। সাগর রুমে ঢুকেই কর্কশ কণ্ঠে বলে, রুম থেকে বের হ সাদাফ, সকাল সকাল যেন তোকে আমি ডাইনিং এ পাই। সকালেই তোদের হিসাব নিকাশ করা হবে। সাদাফ আর উষার মুখে হাসি ফুটে ওঠে। সকালে আর তাদের পাবে কই? সাগর ওঠার আগেই গাজীপুরে চলে যাবে তারা।
বিয়ের এই ঝড় ঝামেলায় এসব মনেই থাকবে না। সাদাফ দরজার পাশেই ফ্লোরে বসেছিল। সাগরের অনুমতি পাওয়া মাত্রই সাদাফ চম্পট, চোখের পলকেই বের হয়ে গেল। উষাও বের হওয়ার জন্য পা বাড়াতেই সাগর বাধা দেয়। ভরাট কণ্ঠে বলে, তুই কোথায় যাচ্ছিস? তোকে যাওয়ার জন্য তো অনুমতি দেইনি তো আমি। উষা থমকে দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে সন্দেহ দৃষ্টি নিয়ে তাকালো সাদাফের দিকে। ভ্রু কুচকে বোঝার চেষ্টা করলো সাগরের অভিব্যক্তি। সাদাফ তো চলে গেল, তাহলে আমি থেকে কি করব? সাগর উষার কথা অগ্রাহ্য করে দরজার দিকে অগ্রসর হলো। দরজা লক করতে করতে বলল, সাদাফকে অনুমতি দিয়েছি যাওয়ার, কিন্তু তোকে তো দেইনি সুইটবি। উষার কপালে ভাঁজ পড়ল, চোখে মুখে চিন্তা আর ভয়ের ছাপে স্পষ্ট। সাগরকে দরজা লাগাতে দেখে বলল, এ কি, আপনি দরজা কেন লাগাচ্ছেন? সাগর উষার দিকে এগিয়ে আসলো কয়েক কদম, সামনে দাঁড়িয়ে হাসকি স্বরে বলল, দরজা না লাগালে কি করে হবে? উষার কপালের ভাঁজ আরো গাঢ় হলো। সাগর ভাইয়ের হাব ভাব তার ঠিক সুবিধা ঠেকল না। ইদানিং সবসময় কেমন শাসন করেন, আবার উল্টাপাল্টা ব্যবহার করেন। সন্দিগ্ধ দৃষ্টিতে সাগরের মুখপানে চেয়ে রইল উষা। এত কাছে দাঁড়িয়ে আছেন কেন? পেছনে যান। সাগর যেন বেশ মজা পেল। আরও 2 কদম এগিয়ে একদম উষার শরীর ঘেঁষে দাঁড়ালো। হকচকিয়ে উঠল উষা। হৃদস্পন্দন না চাইতেও গাঢ় হলো, গলা শুকিয়ে আসছে। সাগর উষার একদম কাছে দাঁড়ানো। উষা না চাইতেও দুজনের শরীরে একে অপরের সাথে লেপটে আছে। সাগর হাত বাড়িয়ে উষার কোমর জড়িয়ে ধরে। আটকে ওঠে উষা, খামছে ধরে নিজের পরনের কাপড়। শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। সাগর উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কতটা? এতটা? এতটা কাছে আসবো? দূরে না গেলে কি করবি? সাগরের চোখে মুখে স্পষ্ট ঘোর অনুভব করতে পারছে উষা। সাগরের থেকে ছাড়া পেতে মোস্টামুষ্টি শুরু করো। সাগরের এমন লো ভয়েসে সাথে শরীর থেকে আসা ম্যানলি ঘ্রাণ আর পারফিউমের মন মাতানো সুভাষে যেন মাতাল হয়ে যাচ্ছে উষা। সাগরের ম্যানলি ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করতেই নিজেকে কেমন দুর্বল অনুভব হচ্ছে উষার। শরীর ক্রমশ অবশ হয়ে আসছে, শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছে। এলোমেলো দৃষ্টি ফেলল উষা, তারপর জিভ বাঁধারা নিজের শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে বলল, দেখুন। আরও কিছু বলার পূর্বেই সাগর নিজের গম্ভীর পুরুষালী কণ্ঠে ঝঙ্কার তুলল, সুইটবি, দেখতেই তো চাচ্ছি, কিন্তু ঢাকা বলে দেখতে অসুবিধা হচ্ছে। খুলে ফেল, দেখতে সুবিধা হবে। তোর নিজে থেকে দেখাতে হবে না, তুই জাস্ট খুলে দে, বাকিটুকু আমিই বুঝে নেব। সাগরের মুখের এমন লাগাম ছাড়া কথায় উষা প্রতিক্রিয়া দিতে ভুলে গেছে। নিজের গাল যে লজ্জায় লাল আর গরম হয়ে গেছে তা বেশ উপলব্ধি করতে পারছে উষা। কান গরম হয়ে গেছে, কিন্তু কণ্ঠনালী হতে কোনো শব্দ বের হলো না। প্রকৃতপক্ষে ঘায়েল করার জন্য জবাব দিতে পারল না উষা। উষার নারী সত্তা উষাকে ধিক্কার দিল। ছি ছি ছি, উষা তোর বর মাত্রাতিরিক্ত লুচু লম্পট, নয়তো এমন কথা কেউ বলে? আর তুই বা কেমন নির্লজ্জ যে তোকে বারবার ফিরিয়ে দেয়, অগ্রাহ্য করে, তার কাছে এলি দুর্বল হয়ে যাস। উষা ঢোক গেল। সাগরকে কয়েকটা কটূক্তি শোনানোর জন্য মুখ খুলল, মনে সাহস জুগিয়ে প্রত্যুত্তর করল, ছি, একটা পুরুষ কতটা নির্লজ্জ হলে বদ্ধ ঘরে একটা মেয়েকে এমন কথা বলতে পারে? মনুষ্যত্ব বলতে কিছু আছে আপনার? সাগর বাঁকা হাসল, চোখ দুইটা ছোট ছোট করে ঘোর লাগা দৃষ্টিতে তাকালো উষার দিকে। কোমরে চাপ প্রয়োগ করে উষাকে নিজের সাথে আরও নিবিড়ভাবে জড়িয়ে নিল। ঠোঁটের কোণে বাঁকা হাসি স্থির রেখে ঘোর লাগা দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে রইল উষার মুখপানে। অশান্ত সাগর হঠাৎ করে এভাবে শান্ত হয়ে যাওয়ায় কিছুটা ঘাবড়ে গেল উষা। সাগরের চোখে চোখে রাখতেও তো তার কত দ্বিধা, কিন্তু এমন অদ্ভুত দৃষ্টি উষাকে বিভ্রান্ত করল, ভেতরে আগুন ধরিয়ে দিল যেন। সাগর হঠাৎ করে ফু দিয়ে উষার কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো সরাতে চায়। আকস্মিক সাগরের এমন কাণ্ডে হকচকিয়ে ওঠে উষা, গায়ে কাঁপুনি দিয়ে ওঠে, শরীরের রক্তকণিকায় এক অদ্ভুত শীতল শিহরণ বয়ে যায়। সাগর আবার উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমি অনেক কিছুই পারি, শুধু মুখে বলা কেন, আমি তোর সাথে করতে পারবো না এমন কোনো কাজ নেই এই পৃথিবীতে। আমি কি কি করতে পারি তা বোঝানোর জন্য আমার তোর অনুমতির প্রয়োজনও নেই। আমি চাইলে এখনই নিজের অস্তিত্ব তোকে অনুভব করাতে পারবো। তারপর কান থেকে মুখ সরিয়ে উষার ওপরে আরও একটু ঝুঁকে ঠোঁটের ওপরে নিজের বৃদ্ধাঙ্গুলি ছুঁয়ে প্রশ্ন করে, কি করাবো?
সাগরের এমন স্পর্শে কেঁপে ওঠে উষা। চোখ দুটি খিচে বন্ধ করে নেয়। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। সাগরের এই স্পর্শই যেন উষা সইতে পারছে না। দম আটকে দাঁড়িয়ে আছে সে। উষার ফর্সা গাল দুটো রক্তিম হয়ে উঠেছে। সাগর যেন দৃষ্টি সরাতে পারছে না। নিজের এই বৈধ নারীর সন্নিকটে এড়ে যেন খেই হারিয়ে ফেলে সাগর। শান্ত থেকে চরম অশান্ত আর ভদ্র থেকে চরম অভদ্র হয়ে উঠতে ইচ্ছে করে। নিজের সমস্ত বেহায়াপনা নির্লজ্জতা উপলব্ধি করাতে ইচ্ছে করে। উষার কম্পনরত ঠোঁট জোড়া সাগরকে আরও মোহিত করছে। ভেতরে জোরে পুড়ে যাচ্ছে নিষিদ্ধ অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠছে। এক্ষুনি এই নারীকে প্রণয়ের শাস্তি উপলব্ধি করাতে ইচ্ছে করছে, কিন্তু না। ভেতরে সমুদ্রের ঢেউয়ের ন্যায় অশান্ত এবং মরুভূমির ন্যায় তৃষ্ণার্থ সাগরকে বাহির থেকে খুবই শান্ত দেখানো। উষা কিছু বলার জন্য চোখ খুলতেই সাগর শক্ত করে উষার গাল চেপে ধরে। সাগরের শক্ত পুরুষালী হাতের থাবা উষাকে আতঙ্কিত করে তোলে। চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। তীব্র ব্যথায় আর্তনাদ করে ওঠে। আহ চুপ, একদম চুপ। এখন এমন কিছুই করিনি যে এমন শব্দ করতে হবে তোকে। আমাকে অশান্ত এক কথায় উত্তেজিত করতে তোর এই লজ্জামাখা আদরই যথেষ্ট। গোটা গোটা তুইটাই আমার কাছে এক্সাইটমেন্ট। সো স্টপ। উষাকে কিছু বলার সুযোগ না দিয়েই সাগর দাঁতের দাঁত চেপে কথাটা বলে। এদিকে সাগরের মুখে এমন কুরুচিপূর্ণ কথায় উষার মুখ বিরক্তিতে তেতো হয়ে আসে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, ব্যথা পাচ্ছি সাগর ভাই, ছেড়ে দিন, লাগছে আমার। লাগুক। ওই ফিদানের সাথে তোর এত কিসের কথা? যেই ছেলের সামনে তোকে নিব না বলে আমি মিথ্যে বলেছি, সেই ছেলের সাথে তুই পূর্ব পরিচিত। ব্যাপারটা আমি মানতে পারছি না। কই, তখন তো একবারও বললি না যে রাশিয়াতে তোদের এমন কারোর সাথে পরিচয় হয়েছে? উষা সাগরের হাত ছাড়ানোর চেষ্টা করছে। চোখের কোণে পানি জমেছে। প্রয়োজনীয় নয় বলে জানাইনি। ওদের মতো আরো অনেকের সাথেই পরিচয় হয়েছে। সাগর আর কিছু শুনল না। উষাকে ধাক্কা মেরে ফেলে দিল বিছানায়। উষা ধপাস করে গিয়ে পড়ল বিছানার উপরে। বেকায়দায় পড়েছে বলে কোমরে টান পড়েছে। ব্যথা পেয়েছে মোটামুটি। উষা উঠে বসার চেষ্টা করার আগেই সাগর এক প্রকার ঝাঁপিয়ে পড়ল উষার ওপরে। আটকে উঠল উষা। সাগরকে বুকে ধাক্কা দিয়ে বলে, কি করছেন কি আপনি? সরুন আমার উপর থেকে। সাগর সরল না। উষার মুখপানে দৃষ্টি স্থির রেখেই বলল, জানিস কেন তুই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? উষার ছটফটানি ভাব কেটে গেল। চোখে মুখে প্রকাশ পেল কৌতূহল। ভ্রু কুচকে তাকিয়ে রইল সাগরের দিকে। সাগর তাচ্ছিল্য হাসল। তোর এই ঘৃণা ভরা দৃষ্টি আমার ভেতরটা কুড়ে করে খাচ্ছে উষা। তারপর উষার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, ঠিক এই কারণে তুই আমার ভালোবাসা থেকে বঞ্চিত। উষা অসহায় দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। সে জানতে চায় কি এমন করেছে যে কারণে সাগর ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত সে। অবুঝের ন্যায় ফ্যালফ্যাল করে চেয়ে রইল সাগরের সুশ্রী মুখপানে। অত্যন্ত নরম এবং শীতল কণ্ঠে শুধানো, আমার অপরাধ কি সাগর ভাই? কি কারণে আমার নিজের অধিকার থেকে, নিজের হক থেকে বঞ্চিত করছেন আমায়? সাগর একটু দূরত্ব বাড়ালো। তারপর হাসকি টোনে বলল, ফিদানের ব্যাপারটা কি ক্লিয়ার না? বলেই উষাকে আর কিছু বলার সুযোগ দিল না সাগর। নিজের শুষ্ক এবং রুক্ষ পুরুষালী ওষ্ঠধারা চেপে ধরল উষার ওষ্ঠজোড়া। উষার দুই হাত নিজের এক হাতের আঁচলে নিয়ে আটকে দিল। আরেক হাত দ্বারা উষার গলা চেপে ধরল। সাগরের পুরুষালী ঠোঁটের গাঢ় স্পর্শ উষার নারী সত্তাকে নড়বড়ে করে তুলল। প্রথম স্পর্শ না হলেও উষার অনুভূতি সেই প্রথমবারের মতোই। নিঃশ্বাস আটকে আসছে তার। ছাড়া পেতে চাইল সাগরের হাত থেকে। নড়াচড়া করতে লাগলো, সাথে অস্ফুট স্বরে শব্দ করতে লাগলো উষা। উষার নাজেহাল অবস্থা দেখে কিছুক্ষণ পর সাগর ছেড়ে দিল উষাকে। ছাড়া পেতেই হাঁপাতে লাগলো উষা। হাঁপানি রোগের ন্যায় জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কিন্তু সাগর ছেড়ে দিল না। উল্টো হাত বাড়িয়ে উষার ডান পা টেনে ধরে। এক হাত দ্বারা উষার ডান পায়ের প্লাজু টেনে হাঁটুর ওপরে তোলে। হাঁটুর নিচে থাকা কুচকুচে কালো তিল দেখে সাগরের চোখ মুখ চকচক করে ওঠে। উপস, তিলটা তো দেখি বড় হয়নি, যেমন ছিল তেমনই আছে। সাগরের কথায় সম্বিত ফিরে পায় উষা। সাগর ভাইকে নিজের পা ধরে রাখতে দেখে বলে, ক্ষমা চাইতে হবে না। আপনি আমার পা কেন, অন্য কিছু ধরলেও আমি আপনাকে ক্ষমা করব না। সাগর এক ভ্রু উঁচিয়ে সন্দেহের স্বরে বলে, অন্য কিছু মানে? অন্য কি ধরে মানুষ ক্ষমা চায়? আমার জানা মতে মানুষ পা ধরেই ক্ষমা চায়।
আর অন্য কিছু ধরে রোমান্স করে। আর আমি তো তোর কাছে ক্ষমা চাইতে পায়ে হাত দিইনি। নাকমুখ কুচকে ফেলল উষা, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। ছি, আপনি এত অশ্লীল! কিসব থার্ড ক্লাস কথা বলেন আপনি, নির্লজ্জ! নির্লজ্জ বলার মতো এখনো কিছু করিনি। আর তুই জানিস নির্লজ্জ কাদের বলে? জানিস না তো? আমি জানি। শোন, যেদিন ধরবো সেদিন একেবারে নির্লজ্জের ডেফিনেশন শিখিয়ে দেব। স্পেশাল ক্লাস করে পিএইচডি করিয়ে দেব তোকে। উষা হতভম্ব হয়ে যায়। এমন উদ্ভট কথার বিপরীতে সে কি বলবে? তার ডিকশনারি ফাঁকা হয়ে গেছে। তপ্ত নিঃশ্বাস ফেলল উষা, উপহাসের স্বরে বলল, পা ছাড়ুন আমার, আমি ক্ষমা করব কিনা ভেবে দেখি। সাগর খুব একটা পাত্তা দিল না উষার কথা। হাঁটুর নিচে থাকা তিলটা প্রথমে নিজের তর্জনী আঙুলধারে স্পর্শ করে, তারপর নিজের উষ্ণ ঠোঁট জোড়া চেপে ধরে তিলটার ওপরে। উষার শরীর অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। সাগর নিজেও উষার কাঁপুনি অনুভব করতে পারে। উষা আবেশে চোখ বন্ধ করে নেয়, খামচে ধরে সাগরের মাথার চুল। বন্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। সাগর মাথা তুলে তাকায় কম্পনরত উষার দিকে। পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে উষার ওপরে, ঘাড়ে মুখ গুজে দিয়ে সময় নিয়ে চুমু খায় সেখানে। সাগর আপাতত দিন দুনিয়া ভুলে গেছে। সাগরের এই অন্যমনস্ক হয়ে ওঠার সুযোগ নিয়ে উষা নিজের সর্বস্ব দিয়ে ধাক্কা দেয় সাগরকে। উষা এক লাফে উঠে গিয়ে দাঁড়ায় দরজার সম্মুখে, কাঁদো কাঁদো গলায় বলে, যে স্পর্শে আমি ভালোবাসা অনুভব করতে পারি না, আর কোনোদিন আমাকে সে স্পর্শ করার দুঃসাহস দেখাবেন না সাগর ভাই। বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না উষা। দরজা খুলে বেরিয়ে যায় নিজের রুমের উদ্দেশ্যে। রাতের আধার কাটিয়ে ধরণীতে আলোর দেখা মিলল। পূব আকাশে সূর্যটা একটু একটু করে তার জ্যোতি বাড়িয়ে দিচ্ছে। শীতকাল হওয়ায় সূর্যের তেমন একটা তাপ নেই বললেই চলে। জানালার পর্দার ফাঁক ফোকর দিয়ে সূর্যের উত্তাপ রশ্মি ঘরে প্রবেশ করছে। উষার ঘুম ভেঙে যায়। হাই তুলতে তুলতে আড়মোড়া ভেঙে উঠে বসে। চোখ পিট পিট করে তাকিয়ে দেখে ঘর একদম আলোকিত। কপালে ভাঁজ পড়ে উষার। সাত সকালে এই ফজরের ওয়াক্ত চলাকালীন এত আরত হওয়ার কথা না। আশেপাশে মাথা ঘুরিয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত জিনিসটা। অবশ্য দেয়ালে তাকালেও হয়তো সেটার দেখা মিলত। টেবিলের ওপরে নিজের বহুল আকাঙ্ক্ষিত জিনিসটি পড়ে থাকতে দেখে জলদি গিয়ে হাতে নেয়। পাওয়ার বাটন অন করে সময় দেখতে চাইল উষা, কিন্তু স্ক্রিনে ভেসে ওঠা আলোতের সময় দেখাচ্ছে 12:39। আশ্চর্যান্বিত হয়ে উষা বিস্ময়ে চক্ষু তার কপালে। এত বেলা হয়ে গেল আর কেউ তাকে ডাক দিল না। ফজরের নামাজটাও মিস করল সে। মিস হওয়ার কথাই তো। সাগরের কাছ থেকে ছাড়া পেয়ে যখন রুমে ঘুমাতে আসে, তারপরে কান্নাকাটি করেই তো রাত পার হয়ে যায়। যখন চোখ লেগে আসছিল তখন স্পষ্ট আজানের শব্দ শুনতে পাচ্ছিল। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে উষা। দেরি যখন হয়ে গেছে তখন আর একটু শুয়ে থাকা যাক। অনেকক্ষণ যাবৎ কান্না করার দরুন মাথাটা ভার হয়ে আছে। উষা হেলে দুলে দুর্বল শরীরটা নিয়ে আবারও বিছানায় ধপ করে বসে পড়ে। হঠাৎ করে কিছু একটা মনে পড়ায় আতকে ওঠে উষা। আজকে না মামা বাড়ি যাওয়ার কথা ছিল, আমার গায়ে হলুদ, সকাল সকালে তো গাড়ি ছাড়ার কথা। তাহলে আমায় ডাকলো না কেন কেউ? বড় বউ কি যাবে না আজকে? আকাশ কুসুম ভাবনার মধ্যে উষা দরজার দিকে এগিয়ে যায়। তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে দেখে সাদাফ, আরাফ, রাফিদ এবং সাগর সহ সকলের দরজা লকড। চিন্তায় কপালের ভাঁজ গাঢ় হয় উষার। ডান হাতের উল্টো পিষ্ট ধারা কপালের ঘাম মুছতে মুছতে বিড় বিড় করে, সবাই কি আমায় রেখেই চলে গেছে? কিন্তু আমি টের পেলাম না কেন? সাবিরা, পু, জিজু, তারপরে ফুপিরাও তো আমাদের বাসা থেকে বের হতো। সবাই একসাথেই তো যেতাম। মাহিদ এসেছে আর আমাকে খোঁজেও নি, তা কি করে হয়? গলা ছেড়ে হাঁক ডাকলো উষা। ও বড়ব্বু, কই তুমি? সাধু, কই তুই? বাসার মানুষজন গেল কোথায় সবাই? পুরো বাড়ি ফাঁকা। অবাক হলো উষা। আজব কাণ্ড। আর দেরি না করে দ্রুত কল করলো বড় আব্বুর নাম্বারে। 2 বার রিং হতে কল রিসিভ হলো। আজব, কোথায় তোমরা? আজকে ছোট মামার বাড়ি যাবে না? সিজান ভুইয়া আশ্চর্যান্বিত হলেন। ঠাট্টার স্বরে বললেন, সে কি রে, আমরা তো গাজীপুরে আছি, সকাল সকাল রওনা দিয়েছি। তোকে তো আমরা আনতাম আমাদের সাথে, কিন্তু বাবু বলল ও তোকে নিয়ে আসবে, কিন্তু অফিসে আর্জেন্ট কাজ পড়ায় আবার অফিসে চলে যায়। এসে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যে। উষার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলছে এসব? আমাকে রেখেই চলে গেলে? বললাম তো তোকে সাথে করেই নিয়ে আসতাম, কিন্তু সাগরের জন্য আর আনা হলো না।
কথার মাঝপথেই সিজান ভুইয়া ডাক পড়েন। তারা দেখিয়ে তিনি কলটা কেটে দিলেন। উষা একা বসে বসে বোর হচ্ছিল। পরেই যেহেতু যাবে, আজকে কলেজে গেলেই পারত সে। প্রিয়তা আর তানহাও হয়তো ক্লাসে, কল দিলেও পাবে না। কলিং বেলের শব্দে বোরিং ভাবটা উবে যায়। সবে কিছুটা আগেই তো গোছানো ছিল, এখন শুধু ড্রেস পরবে আর বের হবে। সাগর ভাই এলেই বেরিয়ে যাবে। উৎফুল্ল চিত্তে উষা দরজার দিকে অগ্রসর হয়। সাগরের সামনে যেতে অস্বস্তি হলেও তেমন একটা পাত্তা দিল না উষা। তারই তো বর, এত লজ্জা পাওয়ার কি আছে। দরজা খুলতেই দেখা মিলল সাগর ভাইয়ের। আইস ব্লু রঙের শার্ট, সাথে ব্ল্যাক ফর্মাল প্যান্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো। গলার টাইটা একটু নড়বড়ে হয়ে আছে, ডান কাঁধের ওপরে ব্লেজারটা ধরে আছে। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কপালেও বিন্দু বিন্দু ঘাম জমেছে। আরেক হাত পকেটে গুজে দেয়ালের সাথে এক সাইড হতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পুরো মোটা ভ্রু জোড়ার নিচে থাকা গভীর চোখ দুটো উষাকেই পর্যবেক্ষণ করছে তীক্ষ্ণ দৃষ্টিতে। এতেই উষা মুগ্ধ। আর কোনো ব্যক্তিগত পুরুষকে এত সুদর্শন হতে হবে কেন? ইস, এভাবে ঘুরে এসেছে বাহিরে, কত মেয়েরা জানি কুনজর দিয়েছে। অফিসেই তো যায়, এত সেজে গুজে যাওয়ার কি আছে? হয়েছে? চোখ দিয়ে গেলে খাওয়া শেষ হয়েছে, নাকি আরো দেখবি? দেখলে সাথে বেডরুমে চল, আমাকে সর্বাবস্থায় দেখার রাইট তোর আছে। দেখতেই তো চাচ্ছিস। ট্রাস্ট মি সুইট বি, এই ব্যাপারে একটুও কৃপণতা করব না। এখন এভাবে এক রূপে দেখলি, রুমে চল আরেক রূপে ধরা দিব। সাগরের পুরুষালী মোটা কণ্ঠের গম্ভীর স্বরের সম্বিত ফিরে পায় উষা। সঙ্গে সঙ্গে দৃষ্টি নত করে নিল। কি অসভ্য পুরুষ মানুষ! মুখে লাগাম নেই। লজ্জা লাগছে উষার এই বেহায়া পুরুষের দিকে এভাবে তাকিয়ে থাকার কি দরকার ছিল? এখন কতগুলো কথা শোনালো। উষা এক পাশে সরে দাঁড়ালো, সাগরকে ভেতরে আসার জন্য জায়গা করে দিল। বিড়বিড় করে বলল, অসভ্যই তোর নির্লজ্জ বেটা। সাগর ঘাড় বেঁকিয়ে পেছনে তাকায়, ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে, রাতেই তো বললাম যে পার্সোনালি সময় নিয়ে দেখা করবি আমার সাথে, নির্লজ্জের ডেফিনেশন শিখিয়ে দেব। বড্ড অপ্রস্তুত হয়ে পড়ল উষা। এই ব্যক্তির ভাঙা রেডিও বন্ধ করতে হবে, না হলে আরও কি লাগাম ছাড়া কথা বলে ফেলবে। আমরা বের হব না? এখনই রেডি হব নাকি আপনি খাওয়া দাওয়া সেরে বের হবেন? সাগর ভ্রু কুচকে ফেলে, ঘুরে দাঁড়ায় উষার সরাসরি। কৌতূহল নিয়ে শোধায়, আমাদের কোথাও যাওয়ার কথা ছিল নাকি? বিস্ময় চোখ বড় বড় হয়ে যায় উষার। এই ব্যাটা কি তার সাথে ফাজলামো করছে? আশ্চর্য, ঢং করছেন নাকি আপনি? মেজো নানুর বাড়িতে যেতে হবে, ছোটন মামার গায়ে হলো না আজকে? ভুলে গেলেন নাকি? সবাই চলে গেল তো। সাগর মাথা চুলকালো, শান্ত ভঙ্গিতেই বলল, সবাই গেলেও আমরা কোথাও যাচ্ছি না। রাতে ঘুম হয়নি, এখন ঘুমাবো আমি। চুপচাপ গিয়ে শুয়ে পড়। কালকের অন্যায়ের শাস্তি স্বরূপ বিয়েতে যাওয়া ক্যান্সেল তোর। বিস্ফোরণ ঘটে উষার চোখে মুখে। হাসি হাসি মুখটা কেমন চুপসে গেল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, এসব কি বলছেন? বিয়েতে যাব না মানে? পাগল নাকি? আপনি না নিয়ে গেলে আমি একাই বেরিয়ে যাব। সাগর সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলে, সেই দুঃসাহস দেখানোর জন্য দুইটা পায়ের প্রয়োজন। আর আমি যখন বলেছি যাওয়া ক্যান্সেল, তার মানে ক্যান্সেল, নো মোর ওয়ার্ডস। উষা হতভম্বের ন্যায় তাকিয়ে থাকে সাগরের গমন পথে। সন্ধে 7টা। আকাশে চলতে থাকা সূর্যের আধিপত্যের সমাপ্তি ঘটেছে আরও আগে। এখন ধরণীতে অন্ধকার নেমেছে, আকাশে চাঁদে দেখা নেই। সোডিয়ামের আলো ব্যতীত বাহিরটা ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। গালে হাত দিয়ে বসে আছে উষা। এই পর্যন্ত 2বার সাগরের রুমে গিয়েছে বিয়েতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সাগর নিবে না, আর এটাই ফাইনাল। অবশেষে ক্ষুণ্ণ মনে এসে বসল বিছানায়। এই ক্ষণে সাগর তড়িঘড়ি করে ঢুকলো উষার রুমে। উষা হঠাৎ সাগরকে দেখে ভরকে গেল ও মানিয়ে নিল নিজেকে। আগেকার ন্যায় বসেই রইল। সাগরকে দেখে উঠে দাঁড়ালো না। সাগর রুমে ঢুকেই গম্ভীর স্বরে বলল, বিয়েতে যেতে চাস? উষার চোখ মুখ খুশিতে চকচক করছে। উপচে পড়া হাসি নিয়ে সে মাথা দোলালো, মানে যাবে? সাগর তপ্ত নিঃশ্বাস ফেলল। বেশ, নিয়ে যাব, তবে শর্ত আছে একটা। আর তুই আমাকে শর্ত মানায় রায় দিলেই আমি নিয়ে যাব। উষা খুশিতে গদগদ হয়ে বলল, সব শর্ত মেনে নেব, একেবারে সব শর্ত। ভেবে বলছিস তো? 100%। সাগর আর কিছু বলল না। উষাকে রেডি হতে বলে কুটিল হাসি দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। নেহালকে ফোন করলো সঙ্গে সঙ্গে। নেহু, আমি বিয়েতে যাচ্ছি। ইচ্ছে না থাকা সত্ত্বেও উষাকে নিয়ে যাচ্ছি। তুই যেতে চাস? ইচ্ছে ছিল, বাট যাব না। আমি গেলে গালিবকে সাথে নিতে হবে না? নিলে কেমন ডিস্ট্রিকটুক দেখায় ব্যাপারটা।
আর জানিসই তো মামা গালিবের কেমন ভক্ত, আলাদা করে দাওয়াতও দিয়েছে, কিন্তু ফিদাইনটাই মূল সমস্যা, ওকে তো পরে নিতে হবে। না না, তুই থাক, ওর জন্যই এখন চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর তুই বলছিস সাথে নেয়ার কথা? নো ওয়ে। বলেই কল কাটে। সাগর সত্যি উষাকে নিয়ে বিয়ে বাড়িতে যেত না, কিন্তু ফিরহান ফুপুর কাছ থেকে বাসার অ্যাড্রেস নিয়েছে, এখন সে বাসায় আসছে। তাই তো সাগর উষাকে নিয়ে তড়িঘড়ি করে ঢাকা ছাড়ছে। রাত 11টা নাগাদ গাজীপুরে এসে পৌঁছালো সাগর আর উষা। বৃহস্পতিবার হওয়ায় রাস্তায় জ্যাম প্রচুর। সাপ্তাহিক ছুটির দিন, তাই সকলেই ঘরমুখী হচ্ছে। রাস্তায় ভিড় তো থাকবেই, তাই তো দেরি হলো। গাড়িতে দুজনের তেমন কথা হয়নি। সাগরের আদেশেই চুপ ছিল উষা। বাড়িতে সবাই জানতো আজকে আর সাগর উষা আসবে না। হঠাৎ করে দুজনকে দেখে সকলেই বিস্মিত হয়, খুশিও হয় অনেক বেশি। সাদাফের গ্যাংটা পরিপূর্ণ হলো এবার। এতদিন পরে ছেলে মেয়েকে দেখতে পেয়ে আনন্দের সীমা নেই লিপি বেগম আর মারিয়া জামানের। দুজনেই ছেলে মেয়েকে আদর করেন কিছুক্ষণ। ওদের আড্ডার মধ্যেই সাদাফ হলুদ আর রং এনে মাখিয়ে দেয় উষাকে। কুত্তা বিলাই, তুই কি করলি এটা? আমার নিউ ড্রেস একেবারে শেষ করে দিলি। ঠিক হয়েছে, দেরিতে আসবি কেন তুই? তোর আসার কথা আরো আগে। আমার আজকের আনন্দটাই মাটি করে দিলি। তুই আমার ক্রাইম পার্টনার, তোকে ছাড়া আমার জমে? ওই শাকচুন্নি তো শুধু ঝগড়াই করে। ছোটন ফোরন কেটে বলে, ওকে তো গোবরে চুবিয়ে আনতে হবে মামা, সুমপুর মারা শান্তি এটাই। উষার আগে গজগজ করতে করতে বলল, এক বাগে শীত যায় না, আমিও মজা বোঝাবো তোমাদের। ওদের কাণ্ড দেখে সকলে মন খুলে হাসতে থাকে। মাঝপথে বড় মামি এসে বলে, বাবা, তোমাদের জন্য উপরের ঘরটা ঠিক করেছি। আর কোনো রুম খালি নেই। স্বামী স্ত্রী একই রুমে থাকতে হয়, একই প্লেটে খেতে হয়, একই বালতিতে গোসল করতে হয় এবং একই কম্বলের নিচে ঘুমাতে হয়, তাহলে মহব্বত বাড়ে। অগ্রাহ্য করো না এসব, কিন্তু আমাদের নবী রাসূলের কথায়, তাই একই রুমে থাকার ব্যবস্থা করেছি। উষা বেশ লজ্জা পেল। ঘর ভর্তি মানুষের সামনে এমন কথা বলতে হয়। লজ্জায় গাল দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে আছে। সাগর অপ্রস্তুত হেসে মাথা চুলকায়। তারও একটু একটু লজ্জা লাগছে, এমনিতেই কতদিন পরে দেখা। তোমাদের ব্যাগপত্র সারানো উপরে নিয়ে গেছে, যাও তোমরা রেস্ট করো। উষা উঠে দাঁড়ায়। আমাকে গোসল করতে হবে। নাহিদ ভুইয়া সহ ভুইয়া বাড়ির বাকি সদস্যরা এক সুরে বলে ওঠে। উষা শুনল না। সাগরকে রেখে রুমের উদ্দেশ্যে পা বাড়ায় নাহিদ ভুইয়া আর নাবিল ভুইয়া। বিকেলে এসে পৌঁছায় বিয়ে বাড়িতে। সিলেট থেকে ডিরেক্ট এখানে চলে আসেন ওনারা। উষা ওয়াশরুমে, এদিকে সাগরের আর্জেন্ট ওয়াশরুমে যেতে হবে। বাহিরের গুলার অবস্থা ভয়াবহ, ঘিন ঘিন লাগছে তার। দুইবার ওয়াশরুমের দরজায় কড়া নাড়ে সাগর, কিন্তু উষা দরজা খোলে না। অধৈর্য হয়ে শেষে আবারও দরজায় ধাক্কা দেয় সাগর। উফ, এবার দরজা ধাক্কাচ্ছেন কেন? সাগর গম্ভীর কণ্ঠে বলল, দরজা খুলতে বলছি না তোকে? আমি ভেতরে আসবো, দরজা খুল দ্রুত। উষা এবার বিরক্ত হয়ে বলল, বললাম তো আমার গোসল শেষ, আর 3 মিনিট সময় দিন, বের হচ্ছি, পরে আপনি ঢুকেন। পাগল হলেন কেন? সাগর দুষ্টুমির স্বরে বলে, ওহ বে, বুঝো না কেন? তোমার গোসল শেষ হলে আবার প্রথম থেকে গোসল করার ব্যবস্থা আমি নিজে করে দেবো সুইট বি। আগে দরজা তো খুলো। দেখলে না মামি বললো একই বালতির পানিতে গোসল করতে হয়। একা একা কেন গোসল করছো? আপনি একটা অসভ্য আর নির্লজ্জ পুরুষ মানুষ, নয়তো এমন লাগামহীন কথা কি করে বলেন? সাগর দাঁতে দাঁত চেপে বলে, কাল থেকে এই পর্যন্ত কয়বার নির্লজ্জ বলেছিস তুই আমাকে? বের হ আজকে ওয়াশরুম থেকে। তোকে যদি আমি আজকে নির্লজ্জের ডেফিনেশন না বুঝাই, তাহলে আমার নামও রিফিতিহাদ ভুঁইয়া সাগর না। তো আমরা কখন বললাম আপনার নাম রিফতিহাত ভুইয়া সাগর? আমরা তো জানি আপনি রিফতিহাত ভুইয়া ছাগল, যেই সেই ছাগল না, একেবারে উগান্ডা ফেরত রাম ছাগল। উষার মুখে এমন কথা শুনে জ্বলে উঠল সাগর। হাত দুটো মুহূর্তেই মুষ্টিবদ্ধ করে ফেলল, দাঁতের দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল। উষা শুকনো ঢোকিল, এই রে, কথার তালে তালে তো বেফাস কথা বলে ফেললাম। এবার আমাকে কে বাঁচাবে? এমনিতেই থাকতে হবে এই বেয়াদব পুরুষ মানুষের সাথে। উষার আর সাগরের তর্কাতর্কির মধ্যেই দরজায় কড়া নাড়ার শব্দ এলো কানে। সাগর ভ্রু কুচকে একবার দরজার দিকে তাকিয়ে থাকে, পর মুহূর্তেই গম্ভীর ঝাঁঝালো স্বরে বলে, কে? মামা, আমি শানু। শানুর নাম শুনেই সাগর দরজা খোলার জন্য এগিয়ে যায়। শানু এইবারে বিশ্বস্ত কাজের লোক, বয়সে বড় মামাদের মতোই হবে। সাগর ছোট থেকেই ওনাকে এই বাড়িতে দেখে আসছে।
সাগর দরজা খুলে দিল, হাসি হাসি মুখ করে শোধালো, আরে শানু মুন্সি যে, তা এই বেলায় তুমি এখানে? তোমারে সৃজন দাদা ডাকতেছে, কইলো কি দরকার আছে বলে। নিচের তলায় দাদার রুমে যাইতে কইছে। মামা আমি যাই। হ্যাঁ, আমার অনেক কাজ পইরা আছে, আবার যত রাত হোক বাড়ি ফিরতে হইব। বউ আমার লাইগা অপেক্ষা করব।